স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। আমরা এখন ক্যাপিটাল গুডস নিয়ে আলোচনা করব। ক্যাপিটাল গুডস কনসেপ্টটা কী, ক্যাপিটাল গুডস জিনিসটা কী, এটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা ফার্স্ট বলবো যে আমাদের ইন্ডিয়ান মার্কেটে, অর্থাৎ আপনারা দেখবেন সেন্সেক্স বা নিফটিতে ক্র্যাশ যে হচ্ছে সেটার প্রবণতা কিন্তু গ্লোবাল মার্কেট থেকে অনেকটাই কম। গ্লোবাল মার্কেট থেকে কি অনেকটাই কম। যদি ওভারঅল মার্কেটে, ওয়ার্ল্ডের বা মানে গ্লোবাল মার্কেটে যদি আপনারা দেখেন, তাহলে আপনারা যদি দেখেন, যদি আমরা একটা রাফলি একটা যদি বলি 5% ক্র্যাশ হয়, তাহলে আমাদের ইন্ডিয়ান মার্কেটে সেটা ক্র্যাশ হচ্ছে 1 থেকে 2% ক্র্যাশ হচ্ছে। এইটাই হচ্ছে মাথায় রাখবেন কেন এটা হচ্ছে। ফার্স্টে এটা থেকে আগে আমরা বলি যে তার কতগুলো রিজন রয়েছে, কারণ রয়েছে মানে FIIS মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা রয়েছে তারা কি করছে, ম্যাক্সিমাম হচ্ছে সেল করে যাচ্ছে, সেল করছে কিন্তু বাইটা কম করছে, সেলটা বেশি করছে। তার ফলে কি হচ্ছে, নেট সেলিং আমরা কিভাবে বুঝবো? আমরা নেট সেলিং আমরা বুঝতে পারবো, ধরুন মনে করুন সাপোজ আমি একটা এক্সাম্পল আপনাদের দিই, যদি 200 টাকার মাল বিক্রি করে, ভালো করে বুঝুন, 200 টাকার যদি মাল বিক্রি করে, 200 টাকার মাল বিক্রি করছে, তাহলে বাই করছে, কিনছে কত? 100 টাকা। ক্লিয়ার ব্যাপারটা? 200 টাকার মাল যদি বিক্রি করে আর মাল কিনছে হচ্ছে 100 টাকা, তাহলে আলটিমেটলি ডিফারেন্স কত হলো? ডিফারেন্স হলো 100 টাকা। তাহলে হচ্ছে 100 টাকা সেলিং রয়েছে। নেট সেলিং কত? নেট সেলিং হচ্ছে 100 টাকা। নেট সেলিং 100 টাকা। তার মানে হচ্ছে 200 টাকা সেল করছে আর 100 টাকা কিনছে। তাহলে আলটিমেট হচ্ছে মার্কেট থেকে, যদি আপনারা অ্যানালিসিস করেন, মার্কেট থেকে 200 টাকা উঠে যাচ্ছে, মানে সেল করছে মানে 200 টাকা উঠে যাচ্ছে মার্কেট থেকে, আবার কি করছে সে সময় 100 টাকার কিনছে। তাহলে আলটিমেট কত টাকা মার্কেট থেকে উঠে গেল? মার্কেট থেকে উঠে গেল, দুটোর মধ্যে যদি বিয়োগ করেন তাহলে কিন্তু মার্কেট থেকে 100 টাকা উঠে গেল। তাহলে এটাকে বলছে নেট সেলিং। তাহলে নেট সেলিং কিন্তু করে যাচ্ছে। নেট সেলিং করা মানে কি, মার্কেট থেকে কিন্তু টাকাটা উঠে যাচ্ছে আলটিমেটলি। তাহলে নেট সেলিং যদি FIIS যদি নেট সেলিং সাপোজ যদি 100 টাকা করে, মাথায় রাখবেন, যদি 100 টাকার নেট সেলিং করে DIS অ্যাপ্রক্স 98 থেকে 95 টাকা সে হচ্ছে নেট বাইং করছে, এরা হচ্ছে নেট সেলিং করছে, আর ওরা DIS হচ্ছে নেট বাইং করছে। তাহলে এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে ডিফারেন্সটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। তাহলে এই যে ডিফারেন্সটা কমে যাচ্ছে বলেই কিন্তু আমাদের মার্কেটের ক্র্যাশটা কিন্তু কম হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবেন। এই ডিফারেন্সটার জন্য কি হচ্ছে, আমাদের মার্কেটে ক্র্যাশটা কম হচ্ছে। আর যদি DIS এখানে যদি 98 টাকার নেট বাইং না করতো, তাহলে কিন্তু আমাদের মার্কেটটা কিন্তু আরও বেশি ক্র্যাশ হতো। যেহেতু DIS অ্যাক্টিভ হয়ে আছে বলেই হচ্ছে আমাদের ক্র্যাশটা কম হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবেন। এই DISদের কিন্তু বিশেষ করে আমাদের রিটেল ইনভেস্টররা অনেকটাই হেল্প করছে, কারণ DIS মানে মিউচুয়াল ফান্ডে আমাদের অনেক রিটেল ইনভেস্টররা আছে যারা খুব কনসাস হয়ে গেছে যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে। তার ফলে কিন্তু মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোর হাতটা আরও শক্ত হচ্ছে, সেই কারণে কিন্তু তারা ইনভেস্ট করে যাচ্ছে। ওই জন্য FIIS নেট সেলিং করলেও সেটার এফেক্টটা কিন্তু অতটা মাত্রায় পড়ছে না, যেহেতু DIS হচ্ছে সেই প্রায় সমপরিমাণে অ্যামাউন্টের শেয়ারটা বা ইকুইটি বাই করে নিচ্ছে। বুঝতে পারলেন ব্যাপারটা? তো এত কিছু বলার কারণটা কি? এত কিছু বলার পেছনে একটাই কারণ, এইটা কিন্তু ক্যাপিটাল গুডসের ক্ষেত্রে আসার জন্য এতটা বলার পেছনে কারণ হচ্ছে এই যে আমরা বললাম যে নেট সেলিং হচ্ছে 100 টাকা নেট সেলিং করছে, আমি ধরে নিলাম নেট সেলিং করছে 100 টাকা। তাহলে 100 টাকা নেট সেলিং করছে, তার মানে হচ্ছে বলেই দিয়েছি যে 200 টাকা টোটাল নেট সেল করছে আর টোটাল বাই করছে 100 টাকা, সেটার ডিফারেন্সটা হচ্ছে নেট সেলিং হচ্ছে 100 টাকা। এটা কিন্তু আপনাদের বুঝিয়েছি। এই যে
বিক্রিটা করছে ম্যাক্সিমামই কোন কোন সেক্টর থেকে, ম্যাক্সিমামই এটা কিন্তু মাথায় রাখবেন যে ইন্ডিয়ার মধ্যে হচ্ছে কেমিক্যাল সেক্টর থেকে করছে বিক্রি, ফার্মা সেক্টর থেকে করছে, সব সেক্টর থেকে কম বেশি করে, ফাইন্যান্স সেক্টর থেকে করছে, সব সেক্টর থেকে কম বেশি তারা কিন্তু সেল করে যাচ্ছে। এফআইএস কী করছে, সেল করে তাদের টাকাটাকে তুলে নিচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবেন, সেল করে তাদের টাকাটা কিন্তু তুলে নিচ্ছে সব সেক্টর থেকে। এক্সেপশনাল একটা সেক্টর, সেই সেক্টরে কিন্তু এফআইএস আবার ইনভেস্ট করছে। এই সব সেক্টর যেরকম ফার্মা বলুন, এফএমসিজি বলুন, আপনার ব্যাংকিং বলুন, ফাইন্যান্স বলুন, এই সেক্টরগুলো থেকে এফআইএস কী করছে, বিক্রি করে দিয়ে তাদের টাকাটা তুলে নিচ্ছে। আবার কি করছে, এফআইএস অন্য একটা সেক্টরে সেই ইনভেস্টমেন্টগুলোকে লাগাচ্ছে, ইনভেস্ট করছে। সেটা কোন সেক্টর, সেটা কিন্তু ইনভেস্ট করছে ক্যাপিটাল গুডস সেক্টরে, মাথায় রাখবেন, এই কারণেই এত কিছু বলা। তাহলে ক্যাপিটাল গুডস সেক্টরে কিন্তু এফআইএসরা হচ্ছে ইনভেস্ট করছে। এফআইএসরা অন্যান্য সেক্টরগুলো থেকে টাকাগুলোকে নেট সেল করে টাকাগুলোকে তুলে হচ্ছে ম্যাক্সিমামটাই হচ্ছে, মানে সবটা তো আর ইনভেস্ট করছে না, যে যত পার্সেন্ট ইনভেস্ট করছে সেই পার্সেন্টটাই হচ্ছে ক্যাপিটাল গুডসের মধ্যে ইনভেস্ট করছে। তার মানে হচ্ছে, আবারও আপনাদের বলছি যে, আরেকবার আপনাদের রিপিট করছি যে 200 টাকা যদি এফআইএস সেল করে, 100 টাকা হচ্ছে এফআইএস বাই করছে। তার মানে 200 টাকা সেল করছে মানে কিন্তু 200 টাকাই কিন্তু ক্যাপিটাল গুডসে ইনভেস্ট করছে না, এটা কিন্তু মাথায় রাখবেন। 200 টাকার মধ্যে 100 টাকা তারা সরিয়ে রাখছে, আর 100 টাকার মধ্যে তারা ধরে নিন আবার কিনছে। তাহলে এই যে ডিফারেন্সটা তো 100 টাকা, এটা মাথায় রাখবেন। তাহলে 200 টাকার মধ্যে 100 টাকা কিন্তু তারা তুলে নিয়ে নিল নিজেদের মধ্যে, অর্থাৎ এফআইএস তাদের ঘরে তুলে নিল। 200 টাকার মধ্যে 100 টাকা এফআইএস তাদের ঘরের মধ্যে তুলে রেখে দিল, আর 100 টাকা আবার ইনভেস্ট করলো, এটাকেই বলছে বাই। বুঝতে পেরেছেন, নেট বাই। তাহলে এই যে 100 টাকাটা ইনভেস্ট করছে, বেশিরভাগই তারা ইনভেস্ট করছে হচ্ছে ক্যাপিটাল গুডস সেক্টরে। ক্যাপিটাল গুডস কাকে বলছে, ক্যাপিটাল গুডস এই যে দেখতেই পাচ্ছেন, ক্যাপিটাল গুডস আর ফিজিক্যাল অ্যাসেট দ্য কোম্পানি ইউজ দ্য প্রোডাকশন প্রসেস টু ম্যানুফ্যাকচার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কনজিউমার উইল later use. Capital goods include buildings, machineries, equipment, vehicles and tools. Capital goods are not finished goods. তার মানে এখান থেকে আপনারা কি বুঝতে পারছেন, যে বিল্ডিং বললাম মানে কিন্তু রিয়েল এস্টেট নয়। বলছে কি যে ফিনিশ গুডস নয়, আমি যদি বিল্ডিং ধরি, বিল্ডিং কিন্তু হচ্ছে ফিনিশ গুডস, যেটা হচ্ছে রিয়েল এস্টেট সেগমেন্টে। বলছে ফিনিশ গুডস নয়, এই বিল্ডিংয়ের মধ্যে ইনভলভমেন্ট রয়েছে যেসব প্রোডাক্ট, সেটাকেই বলা হচ্ছে ক্যাপিটাল গুডস। ক্লিয়ার, বুঝতে পেরেছেন ব্যাপারটা? এটাই হচ্ছে ব্যাপার। যেমন ভেহিকেলসের মধ্যে যেসব টুলসগুলো বা ইনস্ট্রুমেন্টগুলো ইউজ হয়, সেটাকেও আমরা বলছি ক্যাপিটাল গুডস। আমরা ভেহিকেলসকে বলছি না, ভেহিকেলস হচ্ছে কমপ্লিট প্রোডাক্টকে তৈরি করতে যারা যেসব জিনিসগুলো ইনভলভমেন্ট হয়েছে তাদেরকেই বলা হচ্ছে ক্যাপিটাল গুডস। তার মানে ক্লিয়ার ব্যাপারটা? যেমন হচ্ছে এই বিল্ডিংয়ের মধ্যে কিন্তু পুরো বিল্ডিংটাকে আমরা ফিনিশ প্রোডাক্ট বলি, কিন্তু বিল্ডিংটাকে বলা হচ্ছে না, তাহলে কিন্তু সেটা রিয়েল এস্টেটে হয়ে যাবে। তাহলে এটা কিন্তু মাথায় রাখবেন। সেরকম ভেহিকেলসটা যদি আমি কোনো কার বলি, তাহলে সেই কারটা হচ্ছে ফিনিশ প্রোডাক্ট হয়ে যাবে, সেটা না। এইগুলোর মধ্যে ইনভলভমেন্ট যেসব জিনিসগুলো রয়েছে, যেগুলো কাজে লাগে এগুলোকে তৈরি করতে, সেই সব প্রোডাক্টগুলোকেই বলা হচ্ছে আপনার ক্যাপিটাল গুডস। ওটাই কিন্তু বারবার এখানে বলছে, ক্যাপিটাল গুডস আর নট ফিনিশ গুডস, এটা কিন্তু ফিনিশ প্রোডাক্টস নয়। ক্লিয়ার হয়ে গেল ক্যাপিটাল গুডস জিনিসটা কি? এবার আপনাদের এখানে বুঝতে হবে যে এই যে ক্যাপিটাল গুডসের মধ্যে কিন্তু এখন ফরেন ইনভেস্টররা ইনভেস্ট করতে শুরু করেছে, যে এই সেক্টরটা আগামী দিনে গ্রোথ ভালো হবে, যেহেতু গভর্নমেন্ট ক্যাপেক্সের ওপর জোর দিয়েছে, মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ওপর জোর দিয়েছে, সেই কারণে এই সেক্টরগুলো কিন্তু বুলিশ রয়েছে, এবং এই সেক্টরগুলো কিন্তু আগামী দিনে পারফরমেন্স ভালো করবে। এফআইএস কিন্তু এই জায়গাটা ইনভেস্টমেন্ট করতে শুরু করেছে, এটাই কিন্তু ডেটা রিপোর্ট থেকে পাওয়া যাচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে ক্যাপিটাল গুডসের মধ্যে কোন কোন প্রোডাক্টগুলো হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা চলে যাই সেই লিস্টে। আসলাম সেই লিস্টে। ক্যাপিটাল গুডস স্টকের মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে ভারত ইলেকট্রনিক্স,
ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড, লার্সেন অ্যান্ড টুব্রো, এই কোম্পানিটা কিন্তু খুবই বড়, এটা কিন্তু মাথায় রাখবেন। লার্সেন অ্যান্ড টুব্রো এটা কিন্তু বড় কোম্পানি, এটা কিন্তু লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। এটা হচ্ছে হাতির মতন হচ্ছে এদের স্টকটা চলে, খুব স্লো চলে, 5 বছরে হয়তো ডবল হতে পারে, মানে খুব স্লো চলে এটা, কিন্তু রিস্ক ফ্রি ধরতে পারেন, অলমোস্ট রিস্ক ফ্রি একটা স্টক। তারপরে AIA ইঞ্জিনিয়ারিং রয়েছে, তারপরে এরকম আরও কোম্পানিজ পাবেন, ভিগার্ড ইন্ডাস্ট্রিজ আছে, এরকম ভারত ফোর্জ আছে, সিমেন্স আছে, এরকম অনেকগুলো পাবে। এরকম অনেকগুলো আপনারা যদি দেখতেই পাচ্ছেন এই যে পর 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 আপনার। তারপরে হচ্ছে গ্রিনওয়েল নর্টন লিমিটেড, এই কোম্পানিটাও পাবেন। আপনারা যদি এগুলো স্টাডি করতে পারেন, সুইজারল্যান্ড এটা আপনারা পাবেন। অনেকেই দেখবেন এটাকে আপনারা হাইলাইট করবেন বেশি, কেননা তার কারণ হচ্ছে এটা একটা পেনি স্টক, এই স্টকটা থেকে কিন্তু আপনারা অ্যালার্ট, এটা যাবেনই না, এটা হচ্ছে আপনারা র্যাডারে রাখুন, এটা নিয়ে লার্নিং করুন, এটা নিয়ে কিন্তু এটা কিন্তু ইনভেস্টমেন্টের পক্ষে ঠিকঠাক নয়। ABB লিমিটেড রয়েছে, ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া আছে, KEI ইন্ডাস্ট্রিজ আছে, এটা ভালো কোম্পানি, KEI ইন্ডাস্ট্রিজ আছে, এরকম অনেকগুলো কোম্পানি পাবেন। আপনারা যদি এরকম স্টাডি করেন আপনারা পরপর কিন্তু অনেকগুলো, কির্লোস্কার ব্রাদার্স রয়েছে, আপনারা অনেকগুলো কোম্পানি আপনারা দেখতে পাবেন, যে এগুলোর মধ্যে কিছু কিছু কোম্পানি আপনারা যেতে পারেন যেগুলো একটু ফান্ডামেন্টালি ভালো রয়েছে, যেই কোম্পানিগুলোকে নিয়ে আপনারা কিছু অ্যানালিসিসও করতে পারেন। সেটা হচ্ছে আপনারা চলে যেতে পারেন, ধরুন এটাকে স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পাচ্ছি কির্লোস্কার ব্রাদার্সটাকে আপনারা একটু স্টাডি করতে পারেন, কির্লোস্কার ব্রাদার্সটাকে নিয়ে আপনারা। তারপরে হানিওয়েল অটোমেশন ইন্ডিয়া লিমিটেড, এটাকে নিয়ে আপনারা স্টাডি করতে পারেন, ডাইরেক্টলি কিন্তু রেকমেন্ড করছি না, কিন্তু এগুলো নিয়ে আপনারা স্টাডি করতে পারেন। KEI ইন্ডাস্ট্রি খুব ভালো কোম্পানি, এটাকে নিয়ে আপনারা স্টাডি করতে পারেন, এটাকে নিয়ে। সুইজারল্যান্ডটা এটা তো আপনারা যাবেনই না একদম। তারপরে হচ্ছে গ্রিনওয়েল নর্টন লিমিটেড, এটা কিন্তু আপনারা যেতে পারেন, এটা কিন্তু দেখে নেবেন, মনে হচ্ছে এটা ডেপ ফ্রি কোম্পানি রয়েছে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে ডেপ ফ্রি কোম্পানি পাওয়াটা খুব চাপের, এটা কিন্তু ডেপ ফ্রি কোম্পানি, এটা কিন্তু আপনারা স্টাডি করবেন। তারপরে আমরা আরেকটু স্ক্রল ডাউন করি, আপনারা দেখতে পাচ্ছেন ভারত ফর্জ, এটাকেও আপনারা স্টাডি করতে পারেন, এই কোম্পানি। ভিগার্ড ইন্ডাস্ট্রিজ, এটাকেও আপনারা স্টাডি করতে পারেন। লার্সেন অ্যান্ড টুব্রো খুবই ভালো কোম্পানি, এটাকেও আপনারা স্টাডি করতে পারেন। ভারত ইলেকট্রনিক্স, এটাকে নিয়েও আপনারা স্টাডি করতে পারেন। ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড, এটাকে স্টাডি করতে পারেন। এগুলো হচ্ছে ক্যাপিটাল গুড স্টক। এই যে এতগুলো স্টক বললাম ক্যাপিটাল গুড স্টক, এগুলোতে যে পুরোটাই যে FIIS ইনভেস্ট করেছে এরকম কোনো কিন্তু ব্যাপার না, এটা কিন্তু মাথায় রাখবেন। এটা একটা ক্যাপিটাল গুড স্টকের একটা লিস্ট, সবগুলোতে কিন্তু FIIS করবে না। যেগুলো দেখবেন FIIS এর মনে হবে এটা ফান্ডামেন্টালি স্ট্রং আছে, সেসব কোম্পানিগুলোতেই কিন্তু FIIS হচ্ছে ইনভেস্ট করবে। এটা কিন্তু মাথায় রাখবেন যে FIIS কিন্তু এই ক্যাপিটাল গুড স্টকগুলোর ওপরে কিন্তু তারা বিশেষ করে জোর দিচ্ছে। এইখানে কিন্তু তারা কিছু নেট বাইংটা কিন্তু এরা কিন্তু বাইংটা কিন্তু বাড়াচ্ছে এখানে। অন্যান্য সেক্টরগুলো থেকে যেরকম তারা প্রফিট বুকিং করে বেরিয়ে চলে আসছে, সাইমেন্টালিয়াসলি আপনারা দেখতেই পাবেন যে FIISরা এই ক্যাপিটাল গুড স্টকগুলোতে ইনভেস্ট করতে এরা শুরু করেছে। এটা কিন্তু মাথায় রাখবেন। যে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন ক্যাপিটাল গুডস কনসেপ্টটা কি এবং ক্যাপিটাল গুডস স্টকের মধ্যে কোন কোন স্টক আছে। এইসব স্টকগুলোকে আপনারা অ্যানালিসিস করুন, র্যাডারে রাখুন, আপনার ফান্ডামেন্টালসগুলো দেখুন, তারপরে আপনারা ডিসাইড করবেন যে কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।